আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা লেকচার নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে লেকচার 12। তবে আমি কোনো কিছু শেখাবো না তোমাদের। তোমরা জাস্ট এই কিছু ফটো দেখে লেকচারটা একটু রিভাইজ করবে আর কি। পুরো লেকচারটা হয়তো বা কভার নাও করতে পারে, তবে এটার অনেকাংশে আশা করি কভার করে ফেলবে। তাহলে আসো আমরা বই খাতা কলম সব কিছু ভুলে গিয়ে জাস্ট হচ্ছে শুয়ে শুয়ে একটু রিভাইজ করার চেষ্টা করি। তাহলে দেখো, আমি একদম শুরুতেই কয়েকটা পিকচার তোমাদেরকে দেখাবো, এটা দিয়ে তোমরা একটু মনে করার চেষ্টা করবা যে এটি কোনটা কি সংক্রান্ত বিদ্যা। আসো দেখো, একদম শুরুতে দেখো এখানে কিছু গাছপালা, তাই না? এই যে আমরা উদ্যান সংক্রান্ত যে বিদ্যা, সেটাকে আমরা কি বলি বলো? সেটাকে আমরা বলি হচ্ছে হর্টিকালচার। আমি যখন যখন তোমাকে বলতে বলবো তো তখন তুমি নিজের থেকে বলবা, তারপরে মিলাবা আমার সাথে, ঠিক আছে? তাহলে উদ্যান সংক্রান্ত বিদ্যাটা এটা কি? হর্টিকালচার। এরপরে আসো, এই দেখো মৌমাছি ডিম থেকে তারপর আস্তে 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 বড় হইলো। তো এই মৌমাছি সংক্রান্ত যে বিদ্যাটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এপিকালচার, ঠিক আছে? এপিকালচার। এরপরে দেখো এই যে তরকারি শাকসবজি, তাই না? তো এই যে তরকারি সংক্রান্ত যে বিদ্যাটা, এটাকে আমরা বলি হচ্ছে আরবারি কালচার, ঠিক আছে? আরবারি মানে তরকারি, মনে রাখবা, আরবারি কালচার। এরপরে আসো রেশমি চুরি। রেশমি চুরি না দিয়ে তুমি মাথায় রাখবা রেশমি সেরি। তাইলে মনে রাখবা যে সেরিকালচার মানে হচ্ছে রেশম, রেশমের চাষ। এরপরে দেখো কি সুন্দর একটা পাখি এড করে দিছি। তাইলে এই পাখি সংক্রান্ত বিদ্যা কি? এভি। এভি কালচার মানে হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা। এরপর এই ছোট ছোট চিংড়ি, এটা হচ্ছে প্রন কালচার, ঠিক আছে? প্রন কালচার হচ্ছে চিংড়ি। তারপরে আসো এই যে মাছ, মাসি পিসি পড়ছিলাম না আমরা? মাসি পিসি, মাসিতে ধরে নাও মাছ, আর পিসিতে হচ্ছে পিসি, মানে পিসি কালচার মানে হচ্ছে আহ, মাছের চাষ আর কি, ঠিক আছে? মৎস্য সংক্রান্ত বিদ্যা আর কি। তাইলে মাসি পিসি, পিসি কালচার। এরপরে আসো এই যে ভ্রূণ সংক্রান্ত যে বিদ্যা, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় এমব্রায়োলজি, ঠিক আছে? তাইলে এমব্রায়োলজিটা কি? এই যে ভ্রূণ সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে? এরপরে আসো এই যে দেখো, এটা হচ্ছে ক্যান্সারের ভাইরাস, হ্যাঁ? তাহলে এটাকে বলা হয় অনকোলজি। তাহলে অনকোলজি মানে কি? ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। তাহলে আসো তো শুরু থেকে আমরা আরেকটা একটু রিক্যাপ করার চেষ্টা করি। দেখো তো কী কী ছিল। এই যে শুরুতে এটাকে আমরা কি বলি? হর্টিকালচার, তাই না? উদ্যান সংক্রান্ত বিদ্যা। এটা মৌমাছি সংক্রান্ত বিদ্যাটাকে কি বলি? এক্স্যাক্টলি এপিকালচার। এটা কি বলো? তরকারি, আরবারি। এটা হচ্ছে রেশমি সেরি, নাকি? এটা হচ্ছে এভি, তারপরে প্রন, এইটা হচ্ছে মাসি পিসি মানে পিসি কালচার। এরপরে আসলো এমব্রায়োলজি, আর সর্বশেষ আমরা দেখলাম হচ্ছে অনকোলজি, ঠিক আছে? তো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, আশা করি এগুলো তোমাদের মুখস্থই আছে, জাস্ট আমার সাথে একটু রিভিশন দিলে আর কি। এরপর আসো এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে অল্টিমিটার। অল্টিমিটারের কাজ কি? সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা পরিমাপক যন্ত্র, ঠিক আছে? তাহলে অল্টিমিটার তোমাকে, আমি জানি না কতটুকু মনে থাকবে, জাস্ট যন্ত্রটা একটু দেখে নাও আর কি, যে এইটার কাজ হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো কিছুর উচ্চতা মেজার করার চেষ্টা করে আর কি। এরপরে দেখো এটার নাম কি? কই জানি, অডিমিটার। তো এই অডিওমিটার, অডিও তো লেখাই আছে, অডিও মানে কি? অডিও মানে হচ্ছে ধরো আমরা এই যে শব্দ টব্দ, এইগুলোই তো অডিও, তাই না? তার মানে এটা হচ্ছে শব্দের তীব্রতা মাপার যন্ত্র আর কি। অডিমিটার, অডিওমিটার, অডিওমিটার। এরপরে আসলো ব্যারোমিটার। ব্যারো মানে বায়ু, ঠিক আছে? তার মানে এটা কি মাপবে বলো তো? বায়ুর চাপ, ঠিক আছে? বা বাতাসের চাপ মাপার যন্ত্র। এই যে দেখো কি সুন্দর। এরপরে আসলো এইটা কি, কি লেখা আছে এটা? ব্যারোমিটার। ও তো ব্যারোমিটার তো ব্যারোমিটারই, ওইটাই, এই যে আগেরটাই, বায়ু যেটা মাপে আর কি, একটু একটু ব্ল্যাক ভার্সন। এরপরে চলে আসো, এটার নাম কি রে বাবা? এটার নাম হচ্ছে ফ্যাদোমিটার। এটার নাম হচ্ছে ফ্যাদোমিটার। তো দেখতে পাচ্ছ এখানে একটা সমুদ্র, সমুদ্রের গভীরতা মাপবে এটা, তাই না? তার মানে সমুদ্রের গভীরতা মাপার যে যন্ত্র, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে ফ্যাদোমিটার। এরপরে দেখো এটা দিয়ে কি করে, আচ্ছা আমি একটা ফটোই দেখাই। এই দেখো, এই যে দুধের ঘনত্ব মাপে আর কি। তো ল্যাকটোজ আছে কোথায়? দুধে, তাই না? তার মানে এই এই যে মিটারটা দেখতেছো বা এই যন্ত্রটা, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাক্টোমিটার, ঠিক আছে? এরপরে দেখো এই যে এটা হচ্ছে কি ট্যাকোমিটার। ট্যাকোমিটার এই যন্ত্রটা কি? আচ্ছা যন্ত্রটা দেখলে বা তোমাদের মাথায় থাকবে,
যে এইটা দিয়ে হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় আর কি, এই যন্ত্র দিয়ে। ঠিক আছে, উড়োজাহাজ উড়ে গেলে এই যন্ত্র দিয়ে হচ্ছে কি করা হয়, এটার গতি নির্ণয় করা হয়। তাহলে ট্যাকোমিটারের কাজ কি, উড়োজাহাজের গতি নির্ণয় করা। ঠিক আছে, এই যে নতুন ট্যাকোমিটার। এরপরে দেখো অনেকটা ঘড়ির মতো, তাই না? এটাকে বলা হয় ক্রোনোমিটার। জাহাজে এই জিনিসটার ব্যবহার করা হয় আর কি। এটা দিয়ে সময় পরিমাপ করা হয়। এরপরে আসো, এটা কি, ম্যানোমিটার। এই যে দেখতেছো বায়ুর কি জানি বলে, গ্যাসের চাপ নির্ণয় করার জন্য আর কি। তার মানে গ্যাসের চাপ নির্ণয় করার জন্য যে যন্ত্রটা, এটা হচ্ছে ম্যানোমিটার। তার মানে এই যন্ত্রপাতিগুলো দিয়ে কি করা হয়, গ্যাসের চাপ মাপা হয়। কি নাম এটার? ম্যানোমিটার। এরপরে আসো অ্যামিটার। দেখতেই পাচ্ছ যে এইখানে কারেন্টের মানে বিদ্যুতের একটা যন্ত্রপাতি। তার মানে বিদ্যুতের প্রবাহ নির্ণয় করার জন্য হচ্ছে অ্যামিটার। এরপরে এইটার নাম তো আমারই মনে থাকে না, তোমাদের কি মনে থাকবে? ডাক্তারদের কাছে যেটা থাকে আর কি, হ্যাঁ, ওই যে হাতে লাগাই দেয় সুন্দর করে, তারপরে ওই যে প্রেস করে এইখানে ঘুরাঘুরি করে, তোমার হচ্ছে প্রেশার মাপার যে যন্ত্রটা। তো এটাকে বলা হয় এখানে লেখা আছে কি জানি নাম, স্ফিগমো ম্যানোমিটার। আমি একটু লিখে দেই, স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। আমারই দাঁত ভেঙে যায়, সো তোমাদেরও দাঁত ভাঙবে আশা করি। আচ্ছা, এরপরে দেখো এটার কাজ কি, আর একটা চিত্র আছে। এই দেখো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পরিমাণ। ঠিক আছে, তার মানে বৃষ্টির পরিমাপক যে যন্ত্রটা, এটাকে হচ্ছে রেইন গেজ বলা হয়। রেইন মানে বৃষ্টি না, রেইন গেজ। তারপরে এই যে এই যন্ত্রটা দিয়ে হচ্ছে ভূমিকম্প মাপা হয় আর কি, এটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে, তাহলে সিসমোগ্রাফের কাজ কি, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় আর কি যন্ত্রটা দিয়ে। তাহলে আসো আমরা শুরু থেকে যা কিছু বললাম এগুলো আরেকটা আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি। প্রথমে আসো অল্টিমিটার। অল্টিমিটারের কাজ কি, সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো কিছুর উচ্চতা। তারপরে এটার নাম কি, অডিওমিটার। অডিওমিটার মানে তো বুঝতেই পারতেছো, শব্দের তীব্রতা মাপবে এটা। ব্যারোমিটার, ব্যারো মানে ধরো বায়ুর চাপ। ঠিক আছে, ব্যারো বায়ু। এরপরে আসো এটার নাম হচ্ছে ফ্যাদোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে মনে করো এটার হচ্ছে গভীরতা মাপবে আর কি। ঠিক আছে, ফ্যাদো গভীরতা মাপবে। এরপরে ল্যাক্টোমিটার, দুধের ঘনত্ব মাপবে। তারপরে হচ্ছে জাহাজের, এটা কি জানি, ট্যাকোমিটার, উড়োজাহাজের কি বলে এটা, কি স্পিড মাপার যন্ত্র আর কি, উড়োজাহাজের গতি। এরপরে ক্রোনোমিটার, অনেকটা ঘড়ির মতো, জাহাজে এটা ব্যবহার করা হয়। এরপরে আসলো হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার মানে কি, এই যে গ্যাসের তীব্রতা আর কি, গ্যাসের চাপ, গ্যাসের চাপ, সরি, গ্যাসের চাপ। এরপরে আসলে অ্যামিটার, বিদ্যুতের প্রবাহ। বুঝতেই পারতেছো, মেকারদের কাছে এটা থাকে। এরপরে এই যে দাঁত ভেঙে যাচ্ছে যেটাতে, স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার, এটা হচ্ছে ডাক্তারদের কাছে থাকে। আমি জানিও না যে আমার উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে কিনা। এরপরে আসো, এটা হচ্ছে রেন গেজ, এই যে বৃষ্টির ঘনত্ব মাপে, মানে পরিমাপ করে। আর এটা তো ওই যে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। ঠিক আছে, এখন আসো কিছু মিউজিয়াম আমরা একটু দেখি। এ দেখতেছো কি সুন্দর একটা মিউজিয়াম, তাই না? একটু বড় করে দিই। এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। ঠিক আছে, ব্রিটিশ মিউজিয়াম অনেক সুন্দর, অনেক চমৎকার। ঠিক আছে, এখানে একটা বার যাওয়া দরকার। এই ভেতরটা অনেক সুন্দর। আরে, তাহলে এইটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। কোথায় আছে? লন্ডনে আছে। ঠিক আছে, এরপরে দেখো এই যে মিউজিয়ামটা, এটা হচ্ছে মাদাম তুসো, এটা একটা ছবি আছে বোধহয়, মাদাম তুসো। এই মিউজিয়ামটাও কোথায় আছে? লন্ডনে আছে। এরপরে এটার নাম কি? এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া আলবার্ট। এটাও কোথায় আছে? এটাও লন্ডনে আছে। এই যে এখানে লন্ডন লিখে দিছি, ভিক্টোরিয়া আলবার্ট। তার মানে লন্ডনে আমরা কি কি দেখলাম? এই যে প্রথমে দেখলাম এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, মাদাম তুসো। এরপরে এটা হচ্ছে ভিক্টোরিয়া আলবার্ট। ঠিক আছে, এরপরে আসো লুভর মিউজিয়াম। এটা কোথায়? ফ্রান্সের প্যারিসে আছে আর কি, ফ্রান্সে আছে। কি সুন্দর, এখানে একটা পিরামিডও এঁকে দিয়ে দিছে, মানে পিরামিডও আছে একটা সামনে, পিরামিডের মতো। তো লোহর মিউজিয়ামটা কোথায়? প্যারিসে। তোমরা যারা জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটা পড়ছো, তোমরা আশা করি এটার সাথে পরিচিত। এরপরে অলিম্পিক মিউজিয়াম কোথায় আছে? সুইজারল্যান্ডে আছে। ঠিক আছে, অলিম্পিক মিউজিয়াম কোথায়? সুইজারল্যান্ড। এরপরে আসো গ্রেকো রোমান। নাম শুনেই তো ভয়ঙ্কর মনে হচ্ছে। এই গ্রেকো রোমান হচ্ছে মিশরে আছে, আলেকজান্দ্রিয়া, মিশর। এরপরে দেখো এটা কোথায়? ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম তো ভারতেই থাকবে, আর কোথায় থাকবে? ভারতের কলকাতাতে আছে আর কি।
তো মিউজিয়াম, দু একটা মিউজিয়ামও আমরা একটু দেখলাম, গুরুত্বপূর্ণ মনে হয়েছে জন্য একটু ফটোগুলো অ্যাড করে দিছি, বাকিগুলো তোমরা একটু দেখে নিও। এরপর দেখো এই যে ফটোটা, ইনি কে? ইনি হচ্ছে মোনালিসা, তাই না? ইনি হচ্ছে মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি আঁকছে এই ফটোটা, তাই না? লিওনার্দো দা ভিঞ্চি। দেখো দেখে মনে হবে হাসতেছে, আবার কেউ কেউ ভাববে যে উনি কান্নাকাটি করতেছে, কেউ ভাববে যে উনি খুব গভীরভাবে হচ্ছে ধ্যানমগ্ন আছে, আবার কেউ মনে করবে যে উনি বেশ অবাক হয়ে দেখতেছে। তার মানে এক ফটো অনেক কিছুই কিন্তু অনেক কিছুরই প্রকাশ করে আর কি, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে মোনালিসা, কে আঁকছেন? এঁকেছেন হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এরপরে আসো আরেকটা ছবি, দ্য লাস্ট সাফার, এই জীবনের শেষবারের মতো রাতের খাবার খেয়ে নিছে, তারপরে মৃত্যু। এরপরে আসো, এটা হচ্ছে ম্যাডোনা এবং তার বাচ্চা। তো দেখো ম্যাডোনা আর তার বাচ্চা, আর এই যে পরের ফটোটা দেখো, জয়নুল আবেদিন আঁকতেছে ম্যাডোনা 43। তো ম্যাডোনা 43 ফটোটার একটা হচ্ছে অন্তর্হিত মিনিং আছে, যে দেখো তোমাদের ম্যাডোনা কি সুন্দর, রোষ্টপুষ্ট, কি সুন্দর বাচ্চা তাদের, হ্যাঁ, মোটা সোটা। আর আমাদের ম্যাডোনা দেখো, আমাদের ম্যাডোনার অবস্থা দেখো, একেবারে অবস্থা শেষ। এই যে বাচ্চারও হাড় বের হয়ে গেছে, আমাদের যে মা ম্যাডোনা আছে সেও মরো মরো অবস্থা। তাহলে তোমরা ম্যাডোনা আঁকতেছো ভালো, তোমাদের ম্যাডোনা অনেক সুন্দর ইউরোপীয়দের, কিন্তু তোমরা যে এলাকাগুলো শাসন করতেছো ওই এলাকাগুলোর ম্যাডোনাদের অবস্থা দেখো, ঠিক আছে? তো তুমি জাস্ট হচ্ছে ফটোটা দেখে যদি মনে করো যে কি আঁকছে জয়নুল আবেদিন, তাইলে তো কিছু বলার নেই। কিন্তু তুমি যদি ফটোটার মিনিংটা একটু পড়ার চেষ্টা করো, এটা কিন্তু অনেকটাই সারা পৃথিবীকে আন্দোলিত করার মতো একটা ফটো, ঠিক আছে? একটা পিকচার। তো এটা হচ্ছে ম্যাডোনা 43। এরপরে আসো, এটা কি? গুয়েরনিকা নাকি? হ্যাঁ, গুয়েরনিকা। গুয়েরনিকা কে আঁকছে? পাবলো পিকাসো। এইখানে গুয়েরনিকা দিয়ে কি মিন করা হয়েছে? যুদ্ধ টুদ্ধ মিন করা হয়েছে আর কি। আমি আসলে শিল্পটাই মশা, আমি আসলে এগুলো একটু কম বুঝি তো, এই জন্য বুঝতেছি না। যাই হোক, এরপরে আসো আমরা একটু পৃথিবীর যে সপ্তাশ্চর্য আছে এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে এরপরে আসো আমরা একটু পৃথিবীর সপ্তাশ্চর্য নিয়ে পড়াশোনা করি। দেখো এই যে চীনের যে গ্রেট ওয়াল, ঠিক আছে, চীনের মহাপ্রাচীর, তাহলে এইটা হচ্ছে সপ্তাশ্চর্যের একটা আর কি। এটা কোথায় আছে? চীনে আছে। এখানে গিয়ে দুইটা ছবি না তুললে হবেই না। এরপরে আসো, এই যে এটা আছে হচ্ছে, এটার নাম পেত্রা, ঠিক আছে? পেত্রা কোথায় আছে তোমাদেরকে একটা অপশন দেই, যেখানে ডেড সি আছে, তার মানে কোথায়? জর্ডান। এরপরে দেখো সিসেন ইটজা, দেখো মায়া সভ্যতা যেন কোথায় আছে? মেক্সিকোতে, তাই না? তার মানে সিসেন ইটজা এটাও কোথায় আছে? এটা একটা ভালো ফটো দেখাই, এই দেখো সিসেন ইটজা কোথায় আছে? মেক্সিকোতে। এরপরে দেখো এই সার্চ কর ভাই, আমার পকেটে একটা টাকাও নাই। তাহলে দেখো এটা কোথায় আছে? ব্রাজিলে। ক্রাইস্ট দ্য রিডিমার, ক্রাইস্ট দ্য রিডিমার একটা ভালো ফটো দেখাই। এই দেখো অনেক বড়, দেখছো? এই যে ছোট ছোট মানুষ এখানে, আর ইনি কত বড়, বিরাট। ক্রাইস্ট দ্য রিডিমার, এইটা হচ্ছে কোথায় আছে? ব্রাজিলে আছে। আচ্ছা, এরপরে আসো পেরু। পেরুতে যে মাচু পিচু, মাচু পিচুর ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? পেরুতে। তো পেরু কোথায় আছে? আচ্ছা, মাচু পিচু কোথায় আছে তাহলে? পেরুতে। এই যে দেখো, ধরো একটা ভালো ফটো দেখাই, এই যে কি সুন্দর শহরটা ভেঙে গেছে, তাই না? এটা হচ্ছে পেরুতে। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে যে মাচু পিচুর ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? পেরুতে। এরপরে সরি, কলোসিয়াম জিনিসটা কি? এই দেখো, আমি আমার এটা হচ্ছে এই গল্পটা আমি শুনেছিলাম যে ওই সময়ের যে রাজা রানী যারা ছিলেন তারা মোটামুটি একটু কেমন জানি পৈশাচিক আনন্দ উপভোগ করতেন আর কি। ধরো রানীর মন খারাপ বা রাজার মন খারাপ, তারা তখন একটা আয়োজন করতো, বিরাট আয়োজন। ধরো ওই সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা আছে তাদেরকে নিয়ে যাইতো এইখানে, ধরো ছেড়ে দিত ভেতরে একটা বাঘ কিংবা একটা সিংহকে দিয়ে। তারপর বাঘ সিংহের সাথে ওই মানুষ ধস্তাধস্তি করতে করতে যতক্ষণ সে বাঁচত, তারপরে বাঘ সিংহ একসময় তাদেরকে খাইতো। এই জিনিসটা দেখে উপর থেকে রাজা রানী যারা আছে আর কি, ওরা হাততালি দিত। এইটা আসলে কতটুকু
সত্য আমি জানি না, তবে যদি সত্য হয়ে থাকে তাহলে বিষয়টা খুবই মানে বর্বর একটা বিষয় আর কি। তো এই কলোসিয়াম কোথায় আছে? ইতালিতে। ইতালি গেলে অবশ্যই এখানে একটা বার যাওয়া দরকার। এরপরে তো দ্য গ্রেট তাজমহল ভারতের। তাহলে দেখো এই সবগুলাই কিরকম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, তাই না? তাহলে আসো শুরু থেকে আমরা একটা বার দেখি কি কি পড়লাম। একদম শুরুতে আমরা এখানে দেখলাম কোনটা, চীনের গ্রেট ওয়াল। আরে বাবা কই যাস, চীনের মহাপ্রাচীর। তারপরে আমরা দেখলাম এটা হচ্ছে কি, পেত্রা, কোথায় আছে? জর্ডানে। এরপরে আমরা পড়লাম কইরে চিচেন ইটজা, মেক্সিকোর। এরপরে আমরা দেখলাম ক্রাইস্ট দ্য রিডিমার, এইটা হচ্ছে ব্রাজিলের। এরপরে আমরা দেখলাম হচ্ছে পেরুর মাচু পিচু, মাচু পিচু পেরু। এরপরে একই জিনিস কলোসিয়াম, কলোসিয়াম নাকি কলোজিয়াম আল্লাহ জানে। এইটা কোথায় আছে? এটা ইতালিতে আছে। এরপরে আসো তাজমহল তো ভারতেই আছে। এরপরে আসো আমরা কিছু, এটা তো হচ্ছে যে মানুষের বানানো সপ্তাশ্চর্য, তাই না? এই যে 7টা দেখলাম। এরপরে আসো প্রাকৃতিক সপ্তাশ্চর্যটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই দেখো কি সুন্দর। এটাকে মানে জঙ্গল দেখেই আমাদের কি মনে হচ্ছে যে অ্যামাজন, তাই না? এটা কোথায় আছে? দক্ষিণ আমেরিকায় আছে, তাই না? অ্যামাজন অনেকগুলো দেশ, তার মধ্যে আহ, ব্রাজিলেই বোধহয় 60% আছে অ্যামাজনের। তারপরে দেখো এই যে এইটা একটা দ্বীপ, এই দ্বীপটার নাম হচ্ছে জেজু দ্বীপ, তবে এটাকে হানিমুন দ্বীপও বলা হয়। এটা দক্ষিণ কোরিয়ায় আছে। তো চিন্তা করে রাখছি যে এইখানেও একটা বার যাওয়া দরকার। ঠিক আছে, এগুলাতে না গিয়ে মারা গেলে তো জীবনটাই লস। তাহলে এটা হচ্ছে কি জেজু দ্বীপ, তাই না? দক্ষিণ আফ্রিকায়। এটা দেখা যাচ্ছে না, এইখানে দেখো এই যে একটা পাহাড়, পাহাড়ের নিচে নদী। এই যে নদীর এইখানে মনে করো কিছু লোকজন এই এদিক দিয়ে যাতায়াত করতেছে। পাহাড় চাপা পড়লে কিন্তু জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাইলে এই যে ভূগর্ভস্থ যে নদী আর কি, অর্থাৎ পাহাড়ের ভেতর দিয়ে যে নদী, এটা কোথায় আছে? এটা হচ্ছে ফিলিপাইনে আছে, ঠিক আছে? তো এই জায়গাটা তো একটা বার যাওয়া দরকার আর কি, নৌকা টৌকা নিয়ে। এরপরে আসো সু কি বে জানি, এটা হালং বে। এই যে হালং বে দেখো, এই যে সমুদ্র থেকে ছোট ছোট কি এগুলা দেখা যাচ্ছে, হালং বে। একটা ফটো আছে বোধহয়। এই যে হালং বে, এটা ঠিক আছে। হালং বে কোথায় আছে? ভিয়েতনামে আছে, ঠিক আছে। এই যে হালং বে দেখো, সকালবেলার ফটো কি সুন্দর। তো ভিয়েতনামের এই জায়গাটা তো একটাবার না গেলে হচ্ছে না। হালং বে ভালো হইতো যদি আমি হালং বে গিয়ে হালং বেটা বে একটু রিভিউ করতে পারতাম। এরপরে আসো এই যে ইগুয়াজু জলপ্রপাত, এক পাশে মনে করো ব্রাজিল আর এক পাশে হচ্ছে আর্জেন্টিনা। তো এইখান থেকে লাফ দিলে নাকি কেউ বাঁচে না আর কি, যা অবস্থা বাঁচবে কেমনে। তাহলে ইগুয়াজু জলপ্রপাত এটা হচ্ছে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটা। এরপরে আসো এটাকে কি, এটা হচ্ছে কমোডো ন্যাশনাল পার্ক ইন্দোনেশিয়ার। এখানে বড় বড় গিরগিটি পাওয়া যায় আর কি। এটা নাকি গিরগিটি, গুগল থেকে নামাইছি আর কি। তো গিরগিটি সাধারণত তো একটু ছোট টাইপের হয়। তো এই গিরগিটি দেখতেছো তো তোমাদের থেকেও বড় গিরগিটি, ঠিক আছে। তাহলে এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে ইন্দোনেশিয়াতে, ঠিক আছে। এরপরে দেখো এই যে সর্বশেষ আমাদের যে ফটোটা, এইটা হচ্ছে টেবল মাউন্টেন। এই যে দেখো মেঘগুলো কত কাছে। এইখানে গেলে মানে পৃথিবীটা যে এত সুন্দর, এই পাহাড়ের উপর উঠলে বুঝতে পারবা যে তোমাকে ভেদ করে। তোমরা যারা সাজেক টাজেক গেছো তোমরা জানো যে তুমি মনে করো দাঁড়ায় আছো, একটা মেঘ এসে ভেদ করে তোমার উপর দিয়ে চলে গেল, ঠিক আছে। এটা একটা কিরকম ধরো একটা একটা অ্যাস্থেটিক একটা বিষয়, তাই না? তো এইগুলো হচ্ছে তাহলে এই দেখো এগুলো দেখার পরে আমার অবস্থা দেখো, ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতরটা হাহাকার করে। তাহলে আসো আমরা তো আগেরগুলো দেখলাম, আমরা একটু পুরো বিষয়টা আরেকটাবার রিক্যাপ করি। এগুলো তো দেখেছিলাম, তাই না? আসো তাহলে এটা কোথায়? অ্যামাজন। অ্যামাজন বেশ কয়েকটা দেশ মিলে আছে। এটার নাম কি? জেজু দ্বীপ। জেজু দ্বীপ কোথায়? দক্ষিণ কোরিয়া। এরপরে আসো এই জিনিসটা তো দেখলাম যে ভূগর্ভস্থ একটা নদী, পাহাড়ের নিচ দিয়ে যে নদী, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে ফিলিপাইনে। এরপরে এই যে হালং বে নাকি, হালং বে এটা হচ্ছে ভিয়েতনামে আছে, তাই না? এরপরে আসো হচ্ছে এই যে দুই পাশে ইগুয়াজু জলপ্রপাত, দুই এক পাশে আর্জেন্টিনা আর এক পাশে ব্রাজিল, ঠিক আছে। এক পাশে মনে করো নেইমার আর এক পাশে মেসি, নেইমার আর মেসি। এরপরে দেখো এইটা একটা বিরাট কি জানি বলে এটাকে, উম, গিরগিটি আর কি, কমোডো ন্যাশনাল পার্ক। এটা আছে কোথায়? এটাও ইন্দোনেশিয়ায় আছে। এরপরে আসো এই যে মেকটেক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেবল মাউন্টেন দক্ষিণ আফ্রিকার। তাহলে দক্ষিণ
আফ্রিকার আমরা দেখলাম টেবল মাউন্ট, এই জায়গাগুলোতে না গেলে তো হচ্ছেই না। আচ্ছা, তো আমরা অনেকগুলো বিষয় দেখলাম, আমরা একদম শুরুতে চলে যাই। শুরুতে আমি কি রাখছি, দেখো এখানে একটা সৌরজগৎ অ্যাড করে দিয়ে দিছি আর কি। তো দেখো সৌরজগতে আমরা কি কি দেখবো, একদম শুরুতে দেখো সূর্যের একদম সব থেকে কাছে যে গ্রহটা, এর নাম হচ্ছে বুধ, তাই না? তারপরে এই যে শুক্তারা শুক্র, তারপরে 3 নম্বরে আমরা আছি পৃথিবী, আমাদের উপগ্রহ কোনটা, চাঁদ। তারপরে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, তাই না? মঙ্গল। তারপরে সব থেকে বড় কোনটা, বৃহস্পতি। তারপরে দেখো বলয় আছে কোনটাতে, শনিতে। তাহলে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি। তারপরে এইদিকে হচ্ছে ইউরেনাস আর নেপচুন, আমরা ছোটবেলা প্লুটো ভলকানো পড়তাম, এখন প্লুটো ভলকানগুলারে তুলে দিয়ে দিছে, মান ইজ্জত কমাই দিছে ওদের, ঠিক আছে। এরপর দেখো এই যে বিষয়টা, এটা হচ্ছে গ্রিন হাউস, ঠিক আছে। তো গ্রিন হাউস বিষয়টা ইটসেলফ একটা ভালো বিষয়। যে মনে করো যে দেশগুলো খুবই শীত প্রধান দেশ, ধরো এই যে এখন ঠান্ডা চলতেছে, তো ওই দেশগুলোতে আবাদ টাবাদ করবে কেমনে, এই যে কাচের ঘর দিয়ে দিছে, নিচে কি সুন্দর আবাদ টাবাদ হচ্ছে, ঠিক আছে। এদিক দিয়ে তাপ ভেতরে প্রবেশ করে কিন্তু এখান থেকে বের হয় না। তার মানে গ্রিন হাউসের যে বিষয়টা, এটা ইটসেলফ একটা ভালো বিষয়। তো সরি, তো এটা তো গেলে এমনিতে ধরো গ্রিন হাউস, কিন্তু এই যে দেখো গ্রিন হাউস কি সুন্দর, দেখছো? এইটাও দেখতে যাওয়া দরকার। তো এমনিতে গ্রিন হাউস জিনিসটা ভালো হইলেও পৃথিবীর ক্ষেত্রে যে গ্রিন হাউস বিষয়টা, এটা কিন্তু ভালো না। ধরো আমাদের একটা ওজোন স্তর আছে, তাই না? স্ট্রাটোমন্ডলে একটা ওজোন স্তর আছে, এই স্তরটা কি করে, সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা আছে, এই রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। তো এই কিছু গ্রিনহাউস গ্যাস যারা দায়িত্ব নিছে পৃথিবীটাকে উত্তপ্ত করার, তাদের মধ্যে মনে করো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা একাই 100, এ মনে করো 49% দায়িত্ব এর পৃথিবীটাকে উত্তপ্ত করে দেওয়ার। তারপরে মনে করো হচ্ছে মিথেন, মিথেনের জানি কত পার্সেন্ট, 18%, হ্যাঁ মিথেন 18%। তারপরে মনে করো হচ্ছে সিএফসি, যেটাকে আমরা বলি ক্লোরো ফ্লোরো কার্বন, এইটা ওজোন স্তর ফুটা করার জন্য সব থেকে বড় দায়িত্ব নিছে আর কি, ঠিক আছে। সিএফসি, সিএফসি এটা 14% আছে, ঠিক আছে। এরপরে নাইট্রাস অক্সাইড, এটা কত পার্সেন্ট, এটা 6%, আর বাদ বাকি বোধ হয় বাদ বাকি 13% হচ্ছে অন্যান্য বাদ বাকি যে গ্যাসগুলো। তার মধ্যে সিএফসির প্রধান কাজ কি, এই যে ওজোন স্তরে গিয়ে একটু ফোটা করে দেয়া, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে গ্রিন হাউস জিনিসটা ইটসেলফ একটা ভালো জিনিস, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে গ্রিন হাউস জিনিসটা হচ্ছে যে বিষয়টা তেমন সুবিধার হচ্ছে না। এবং ক্লাইমেট রিফিউজি তো বুঝতেছো, যে ক্লাইমেটের কারণে যারা রিফিউজি হয়, তারা হচ্ছে ক্লাইমেট রিফিউজি। যেমন ধরো হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে যারা সমুদ্র পৃষ্ঠের আশেপাশে যে দেশগুলো আছে বা যে শহরগুলো আছে, সেগুলো ডুবে যেতে পারে, তো তখন তারা ক্লাইমেট রিফিউজি হয়ে যাবে। এরপরে আসো আইইউসিএন, এই যে বিল্ডিংটা দেখো, বিল্ডিং অনেক সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে সুইজারল্যান্ডে হবে, তাই না? তার মানে দেখো আইইউসিএন এটা কোথায় আছে, গ্ল্যাড সুইজারল্যান্ড। আইইউতে কি, এটা তোমরা একটু পড়ে নিও, ইন্টারন্যাশনাল ইউনিয়ন। সিএনতে হচ্ছে কনজারভেশন অফ নেচার। তার মানে এটার, তুমি যখন পড়বা তখন জাস্ট হচ্ছে এটা পড়ার সময় বুঝে বুঝে যাবা যে এটার কাজ কি। তাহলে এটার কাজ হচ্ছে কি,